একটি স্বাধীন দেশে নির্বাচনের পরিবেশ কতটা ভয়াবহ হলে সেনাবাহিনী, পুলিশ এবং প্রশাসনের উপস্থিতিতেই একজন রাজনৈতিক নেতাকে কুপিয়ে মেরে ফেলা যায়। গত রাতে শেরপুরের ঝিনাইগাতীতে তান বাংলাদেশের নির্বাচনী ইতিহাসকেই পুরো কলঙ্কিত করল। সেখানে কোনো গোপন মিটিং চলছিল না, উপজেলা প্রশাসন আয়োজিত নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠান চলছিল। সেখানেই আইন শৃঙ্খলার দায়িত্বে ছিল সেনাবাহিনী এবং পুলিশ, অথচ তাদের সামনেই বিএনপি প্রার্থীর কর্মীরা যে তাণ্ডব চালালো তাতে প্রাণ হারালেন শ্রীবরদী উপজেলা জামাতে সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। এতে সাংবাদিকরা আহত হলেন, এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও হিমশিম খেতে হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। তারেক রহমান দেশে ফেরার সময় বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। আজ জনগণ প্রশ্ন করছে, মিস্টার রহমান, এটাই কি আপনার প্ল্যান? নির্বাচনের আগেই প্রতিপক্ষকে দুনিয়া থেকে সরিয়ে দেয়া, এটাই কি আপনার প্ল্যান? ঘটনাটি শুনলে গা শিহরে ওঠে। ঝিনাইগাতী মিনি স্টেডিয়ামে প্রশাসন প্রার্থীদেরকে ডেকেছিলেন ইশতেহার বা উন্নয়নের কথা শুনতে, কিন্তু বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলের কর্মীরা সেই মঞ্চে বানিয়ে ফেলল এক রণক্ষেত্র। প্রথমেই সামান্য কথা কাটাকাটি, এরপরেই শুরু হলো বর্বরচিত হামলা। জামাত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল নিশ্চিত করেছেন, তাদের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমকে হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান। সবচেয়ে বড় প্রশ্নটি হলো প্রশাসনের দিকে। স্টেডিয়ামে সেনাবাহিনী ছিল, পুলিশ ছিল, তবুও কিভাবে শত শত মানুষ সংঘর্ষে জড়ালো? একজন মানুষের জীবন গেল প্রশাসনের চোখের সামনেই। এটি প্রমাণ করে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষায় কমপ্লিট ফেইলর বা পুরোপুরি ব্যর্থ। প্রশাসন যদি তাদের নিজেদের আয়োজন অনুষ্ঠানেই নিরাপত্তা দিতে না পারে, তবে ভোটের দিন সাধারণ মানুষের নিরাপত্তা দিবে কিভাবে? জনগণ ভাবছে, প্রশাসনের ইশতেহার অনুষ্ঠানেই যদি লাশ পড়ে, তবে ভোট কেন্দ্রে লাশের পাহাড় জমবে। একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন মানুষের প্রাণ নেওয়া, এটি কোনো সুস্থ রাজনীতির পরিচয় হতে পারে? বিশ্লেষকরা বলছেন, বিএনপি এখন পলিটিক্যাল ব্যাংক্রাফসি বা রাজনৈতিক দেউলিয়াত্বের চরম পর্যায়ে পৌঁছেছে। গত 17 বছর তারা ফেসিবাদের বিরুদ্ধে কথা বলেছে, আর আজ ক্ষমতা পাওয়ার আগেই তারা সেই ফেসিবাদের চেয়েও ভয়ঙ্কর রূপ ধারণ করছে। তারেক রহমান অহিংসার বাণী শোনান, আর তার কর্মীরা মাঠে প্রতিপক্ষকে পিটিয়ে মারে। এই দ্বিমুখী আচরণ বা হিপোক্রেসি মানুষ ধরে ফেলেছে। শেরপুরের এই ঘটনা প্রমাণ করল, বিএনপি আসলে ভিন্ন মত সহ্য করতে পারে না। তারা পেশি শক্তি দিয়ে মাঠ দখল করতে চায়, কিন্তু তারা ভুলে গেছে 2026 সালের জনতা আর 1990 সালের জনতা এক নয়। একটি প্রাণের বিনিময়ে বিএনপি হয়তো সাময়িক দাপট দেখালো, কিন্তু নৈতিকভাবে তারা আজ হেরে গেল। এই ঘটনার পর কি দেশে আর নির্বাচনের কোনো পরিবেশ অবশিষ্ট আছে? প্রফেসর ইউনূস কি এই ব্যর্থ ভঙ্গুর প্রশাসনের উপর দাঁড়িয়েই জোর করে নির্বাচন চাপিয়ে দিয়ে জনগণকে মৃত্যু ফাঁদে ঠেলে দিচ্ছেন না? শেরপুরের ঘটনাটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, বাংলাদেশে বর্তমানে প্রশাসন বলতে আসলে কিছুই অবশিষ্ট নেই। যেখানে রাষ্ট্রের সর্বোচ্চ বাহিনী সেনাবাহিনী এবং পুলিশের উপস্থিতিতে একজন রাজনৈতিক নেতাকে পিটিয়ে মেরে ফেলা হয়, সেখানে সাধারণ ভোটারদের জীবনের দাম কত? 1 টাকাও না। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একটি স্বপ্ন দেখিয়ে নির্বাচন করতে চাইছেন, কিন্তু তার পায়ের তলার মাটি অনেক আগেই ধসে গেছে। অর্থাৎ প্রশাসন তার হয়ে যে কাজ করছে না, সেটি তিনি হয়তো বুঝতেই পারছেন না, অথবা তিনি বুঝেও সেটা না বোঝার ভান করছেন। শেরপুরের ঘটনাটি ছিল একটি টোটাল সিস্টেম ফেইলর। উপজেলা প্রশাসন ইশতেহার ঘোষণার আয়োজন করেছিল, অর্থাৎ এটি ছিল একটি সরকারি অনুষ্ঠান যেখানে সেনাবাহিনী ছিল, পুলিশও ছিল, তবুও মাওলানা রেজাউল করিমের প্রাণ গেল। বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন, প্রফেসর ইউনূসের প্রশাসন কি এতটাই ঠুনকো যে একটি ছোট্ট বিবাদকে থামাতে পারেনি, নাকি প্রশাসনকে এমনভাবে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে যে তারা বিএনপির অন্যায়ের বিরুদ্ধে অ্যাকশন নিতে ভয় পাচ্ছে? যদি সেনা সদস্যের উপস্থিতিতেই রক্ত ঝরে, তবে ভোটের দিন প্রত্যন্ত গ্রামে কি হবে? এই ঘটনা প্রমাণ করে দেশে নির্বাচনের কোনো মিনিমাম এনভায়রনমেন্ট বলতে কিছু অবশিষ্ট নেই। একটি ব্যর্থ প্রশাসনিক কাঠামোর উপর দাঁড়িয়ে নির্বাচন দেওয়া মানে জনগণকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। এবার আসুন একটু বিএনপির দিকে তাকানো যাক। তারেক রহমান বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। শেরপুরের ঘটনা দেখার পর মানুষ আতঙ্কিত হয়ে প্রশ্ন করছে, মিস্টার রহমান,
বিরোধীদের লাশ ফেলাই কি আপনার প্ল্যান? একটি চেয়ারের জন্য যারা মানুষ মারতে পারে, তারা ক্ষমতা পেলে কি করতে পারে তা ভালো করেই জনগণ বুঝে গেছে। সবচেয়ে ভয়ের জায়গাটা হলো সাধারণ মানুষের নিরাপত্তা। শেরপুরে ইশতেহার শুনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন একজন নেতা। আগামী 12 ফেব্রুয়ারি যখন সাধারণ ভোটার ভোট কেন্দ্রে যাবেন, তাদের কি নিরাপত্তা আছে? প্রশাসন আজ প্রমাণ করেছে তারা ব্যর্থ। সেনাবাহিনী মাঠে থেকেও সংঘাত থামাতে পারেনি। সুতরাং এই নির্বাচন এখন আর উৎসব নয়, এটি একটি সার্ভাইভাল টেস্ট বা বাঁচার লড়াইয়ে পরিণত হয়েছে। প্রফেসর ইউনূস যদি এখন এই কঠোর পদক্ষেপ না নেয়, যদি প্রশাসনকে ঢেলে না সাজান, তবে 12 ফেব্রুয়ারি বাংলাদেশের লাশের মিছিল দেখা যেতে পারে। শেরপুরের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি আগামী দিনের ভয়াবহতার ওয়ার্নিং বেল বা সতর্ক ঘণ্টা। একটি চেয়ারের চেয়ে একটি মানুষের জীবনের মূল্য অনেক বেশি। আজ মাওলানা রেজাউল করিম নেই, কাল হয়তো অন্য কেউ থাকবেন না। যারা রাজনীতির নামে এই রক্ত খেলায় মেতেছে, জনগণ কি তাদের ক্ষমা করবে? আর যে প্রশাসন চোখের সামনে মৃত্যু দেখেও নীরব থাকে, তাদের উপর কি ভরসা করা যায়? শেরপুরের ঘটনাটি এখন আর শুধু একটি জেলার মধ্যেই সীমাবদ্ধ নেই। মাওলানা রেজাউল করিমের রক্ত পড়ার সাথে সাথেই সেই আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছে গোটা বাংলাদেশে। বিশেষ করে রাজনীতির প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় এখন উত্তাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিশাল মিছিল করেছে। তাদের স্লোগানে কম্পিত পুরো ক্যাম্পাস। শিক্ষার্থীরা প্রশ্ন তুলছে, 24-এর বিপ্লব কি এজন্যই হয়েছিল, যাতে একজন ফ্যাসিস্টকে সরিয়ে আরেক ফ্যাসিস্টের লাশের রাজনীতি করতে পারে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মিছিলের গুরুত্বপূর্ণ দিকটি হলো, এই মিছিলে শুধু শিবিরের কর্মীই নয়, সাধারণ শিক্ষার্থীরাও একাত্মতা পোষণ করেছে। কারণ তারা দেখছে, বিএনপি ক্ষমতায় আসার আগেই যদি এমন আচরণ করে, তবে ভবিষ্যতে ক্যাম্পাসে সাধারণ ছাত্রদের নিরাপত্তা কোথায়? শেরপুরের ঘটনা বিএনপিকে তরুণ প্রজন্মের কাছে ভিলেন বানিয়ে দিয়েছে। যেই ছাত্ররা 5 আগস্ট ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছিল, তারাই আজ বিএনপির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। এবার আসুন সাধারণ মানুষের প্রতিক্রিয়ায়। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের দোকান, সবখানে এখন একটাই আলোচনা, বিএনপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা দুটোই সমান। শেরপুরের এই নৃশংসতা দেখার পর সাধারণ ভোটাররা মুখ ফিরিয়ে নিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, গত 24 ঘন্টায় বিএনপির জনসমর্থনে ধস নেমেছে। বিএনপি ভেবেছিল পেশি শক্তি দিয়ে তারা ভয় সৃষ্টি করবে, কিন্তু হিতে বিপরীত হয়েছে। মানুষ ভয় পাওয়ার বদলে ঘৃণা করতে শুরু করেছে। এই নীরব ঘৃণাই 12 ফেব্রুয়ারি ব্যালট বাক্সে বিএনপির বিপর্যয়ের কারণ হবে। মানুষ এখন বিকল্প খুঁজছে, এবং সেই বিকল্প হিসেবে জামাত বা এনসিপির মতো দলগুলো মানুষের আস্থা অর্জন করছে। শুধু ঢাকাই নয়, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট সহ দেশের প্রতিটি জেলায় এখন প্রতিবাদের ঝড় উঠেছে। জামায়াতে ইসলামী এবং সমমনা দলগুলো আগামীকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। পরিস্থিতি বলছে, বিএনপি এখন কোণঠাসা। তারা তাদের নিজেদের পাতা ফাঁদে নিজেরাই আটকে পড়েছে। তারেক রহমানের প্ল্যান যদি হয় ভীতি প্রদর্শন, তবে জনগণ পাল্টা প্ল্যান করেছে, তাদের ব্যালটের মাধ্যমে প্রত্যাখ্যান করার। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস কি দেশের জনগণকে একটি নির্ঘাত সহিংসতার দিকে ঠেলে দিচ্ছেন না? এই পরিস্থিতিতে নির্বাচন করা কি আসলেই কোনো সঠিক সিদ্ধান্ত হতে পারে, নাকি আগে জীবনের নিরাপত্তা নিশ্চিত করা উচিত? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে। আপনাদের তো নিরাপত্তা আমরা দিতে পারতেছি না।